বুঝলাম না, উম, মরেছে কেউ যে এভাবে কাঁদছো তোমরা? জাস্ট স্টপ। সাদমানের ধমকে ওরা চুপ হয়ে গেল। হঠাৎ কথা থেকে হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে মাহির উপস্থিত হলো সেখানে। সবাই মাহিরের দিকে তাকালো। মাহিরকে দেখে আরেক দফা টাসকি খেলো সবাই। মাহিরের সাথে আরমিন আর আরমানও এসেছে। কিন্তু কথা তো সেটা নয়, কথা হচ্ছে মাহিরের গলায় ফুলের মালা আর আরমিনের গলাতেও। দেখে মনে হচ্ছে যেন মাত্র বিয়ে করেছে এরা। কিন্তু এমন একটা পরিস্থিতিতে কেউ আর এটা নিয়ে অতটা মাথা ঘামালো না। মাহির এসেই ওর বাবার পাশে ধপ করে বসলো। তারপর কাতর স্বরে ডাকলো, বাবা। সৌরভ শেখ অবাক হলেন বটে। ঠিক কতগুলো বছর পরে মাহির তাকে বাবা বলল। সৌরভ শেখ এবার ছেলেকে ধরে হু হু করে কেঁদে উঠলেন। মাহিরের চোখের কান্নিসেও পানি। সৌরভ শেখ কান্নারত স্বরে বললেন, আমি পারিনি মাহি, আমার চোখের সামনেই সবটা ঘটলো, কিন্তু এবারেও আমি কিছু করতে পারিনি। এবারও আমি দায়ী মাহির, আমি একজন ব্যর্থ বাবারে। মাহির বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এসব কথা একদম বলবে না। কিচ্ছু হবে না আমার বোনের, ওর কিছু হতে দিব না আমি। মাহিরের চোখ হঠাৎ সাদমানের দিকে গেল। মাহির তার বাবাকে ছেড়ে সাদমানের দিকে এগিয়ে গেল, যে বুকে হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। মাহির কোনো কথা না বলে সোজা সাদমানের কলার ধরে বলল, তুই থাকতে এটা কিভাবে হলো? চুপ করে আছিস কেন? কি হলো বল। সাদমান কিছু বলল না। তার ভেতরে যে কি তাণ্ডব চলছে সেটা একমাত্র সেই জানে। আরমান এসে মাহিরকে সাদমানের কলার সারিয়ে নিতে নিতে বললে, তুই কি পাগল হলি? এনাকে দোষারোপ করছিস কেন? আপনি কিছু মনে করবেন না প্লিজ। বুঝতেই পারছেন ওর মাথা ঠিক নেই। সাদমান কিছুই বলল না, আগের মতোই দাঁড়িয়ে রইল। মাহিরের কথাটা তো সত্যি যুক্তিসম্মত। সাদমানের মনে হলো একটু যদি কাউকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে পারতো তাহলে হয়তো একটু ভালো লাগতো। কেন সে অনাথ? কেন কেউ নেই তার? সাদমান নিজেকে সামলালো বহু কষ্টে। হঠাৎ অপারেশন থিয়েটারের লাল লাইটটা অফ হলো। ভেতর থেকে আদনানের সাথে আরও কিছু ডাক্তার বেরিয়ে এলো। সাদমান সোজা হয়ে দাঁড়ালো। আদনানের চোখ মুখ বিষণ্ণ। সাদমান তা দেখে চোখ বন্ধ করে নিল। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। মাহির দৌড়ে গেল আদনানের নিকট। আমার বোন কেমন আছে? ঠিক আছে তো? কিছু হলো? কিছু বলছেন না কেন? আদনান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, অপারেশন সাকসেসফুল, বাট প্রথম কথাটুকু শুনে নিশ্চিত হলেও পরের কিন্তুটা তা হতে দিল না। আরমান বলে উঠল, বাজ কি? বাজবে তো? সাদমানের ইচ্ছে করলো আরমানকে ইচ্ছে মতো কেলাতে। এত বড় সাহস তার! হৃদয় হরণী মরবে নাকি বাঁচবে এই প্রশ্ন করে। তার হৃদয় হরণীর কিছু হবে তা হতে পারে না। আল্লাহ নিষ্ঠুর নন। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে ও কোমায় চলে যাবে। মাহির ধপ করে ফ্লোরে বসে পড়ল। তানজিৎ আর নিশাত মাত্রই এসেছিল। নিশাত এটা শোনার সাথে সাথে হু হু করে কেঁদে উঠল। সবাই ভেঙে পড়ল। কান্নার শব্দে ভরে উঠল জায়গাটা। সাদমান তৎক্ষণাৎ বেরিয়ে গেল ওখান থেকে। তার পক্ষে আর এখানে থাকা সম্ভব না। সাদমানকে বেরোতে দেখে অভ্র চলল পেছন পেছন। সাদমান দাঁড়া, সাদমান। সাদমান দাঁড়ালো না, বরং দ্রুত হেঁটে গাড়ি নিয়ে চলে গেল। অভ্র ওখানেই দাঁড়িয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। জাস্ট ফাঁকি ইয়োর প্ল্যান। এটা কি করছিস তুই হারামি? তোকে একবার না বারণ করেছিলাম ওদের কিছু করবি না? তারপরেও তুই তুই জানিস এখন কি করতে পারে? ফোনের ওপাশ থেকে আকাশ বলতে লাগলো, একদম চেঁচিয়ে কথা বলবে না। আমার প্ল্যান তো ঠিকই ছিল, মাঝখান থেকে ওই মেয়েটা। চুপ! সব প্ল্যান ফেঁসতে দিয়েছিস তুই। কালকের জন্য কি সুন্দর একটা প্ল্যান করেছিলাম, আর তাকে বলেছিলাম না মেয়েগুলোকে কিছু করবি না। করলি তো করলি, তাও আবার মোহকে। কুত্তার বাচ্চা! ওটা সাদমানের জান প্রাণ সব কিছু যাকে বলে। এই কথাটাও না বললে সবটা জানি আমি। ওর কিছু হলে তোকেও কিভাবে যে মারবে আল্লাহ মালুম। তবে তুই যে আর বাঁচবি না, তোকে এই গ্যারান্টি আমি দিলাম। জীবন বাঁচাতে চাইলে পালা, তা না হলে মর। বালপাকনা বুদ্ধি! ধুর! কার সাথে কথা বলছিস আসপি? হঠাৎ পরিচিত গলার স্বর শুনে তৎক্ষণাৎ পেছনে ঘুরল আসফি। সাথে সাথে চমকে উঠল সে।
অভ্র অভ্র এলো কখন? সে কি ধরা পড়ে গেল? আসফির গলা শুকিয়ে আসছে। অভ্র কি সবটা শুনে নিয়েছে? আসফির মনে ভয় লাগতে শুরু করে। আজকে কি তবে ওরা জেনে যাবে যে সে আসলে তাদের সাথে থেকে তাদেরই পেছন থেকে ছুরি মারছে? তার আসল রূপটা কি সবার সামনে চলে আসবে আজকে? শেষ রক্ষা কি হয়েও হলো না? আসফির মনে মনে আকাশকে গালি দিতে লাগলো। অভ্র যদি শুনে থাকে তাহলে আজ একুল ওকুল দু কলি যাবে তার। কি হলো, কথা বলছিস না কেন? আসফি নিজ ভাবনা থেকে বেরিয়ে এলো, আমতা আমতা করে বলতে লাগলো। ওই আসলে মানে অভ্র বলে উঠল। আমতা আমতা করছিস কেন? বল, পাক না বুদ্ধি কাকে বলেছিস? আমাদের লোকেদের মধ্যে কেউ কি কোনো ভুল করেছে? অভ্রের শেষ কথাটা যেন আসফির মনে একটা স্বস্তির স্রোত বয়ে দিয়ে গেল। আসফি এতক্ষণে নিশ্চিত হলো যে অভ্র শোনেনি। আসফি মেকি হেসে বলল। আরে না না, ওদের কেউ না। আমার থাইল্যান্ডের গার্লফ্রেন্ডকে বলেছিলাম না, বাংলা না বুঝলে এই এক সুবিধা, ইচ্ছে মতো গালি দেওয়া যায়, ওই আর কি। যাকগে, এটা বল, তুই হঠাৎ বাইরে এলি যে? অভ্র আসফিকে সবটা বলল। আসফি শুনে একদম না জানার নাটক করে বলে উঠল। হায় আল্লাহ, কি বলিস? মুহাইজ সাদমানের হৃদয়হরণী? ও এম জি, তোরা আমাকে কেউ বললি না কেন? আপনি না ভাবিস আমাকে তোরা? আরে না, তা কেন হবে? আসলে সাদমানি বলেছিল তোকে না জানাতে। তুই তো এমনিতেই যেভাবে খোঁচা দিস, জানলে তো, তাই আর কি। আসফি বলল। তাই বলে জানাবি না? যাই হোক, সাদমান কই? আরে ওকে ডাকতে ডাকতেই তো বাইরে চলে এসেছি। কোথায় যেন চলে গেল। আসফি প্রথমে বলল ওহ, তারপরে আবার চেঁচিয়ে বলল। কি? কোথায় যেন চলে গেল মানে? কোথায় গেল? আটকাবি তোকে, ধুর। আসফি নিজেও নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অভ্র ওখানেই দাঁড়িয়ে রইল ভ্রু কুঁচকে। তারপর আর কিছু না ভেবে ভেতরের দিকে চলে গেল। আকাশ, কোথায় তুই? বের হ কাপুরুষের বাচ্চা, বের হ তুই। আকাশ নিজের রুমে বসে বসে ড্রিঙ্কস করছিল। সে নেশালো গলায় বলল। আজকে একটু বেশি নেশা হয়ে গেছে। তা না হলে সাদমানের ভয় শুনেছি কেন? সিনেমাতে দেখায় বেশি নেশা হলে নাকি তারা তাদের প্রিয়সীদের ভয় শুনে। আর শালা আমার কপাল দেখো, শত্রুর ভয় শুনছি। ছ্যাঃ, অবশ্যই প্রিয়সীর তো অভাব নেই, কোনটাকে রেখে কোনটার ভয় শুনবো? সাদমান আবার ডেকে উঠল। আকাশ এবার একটা বৃষ্টি গালি দিয়ে ঢুলতে ঢুলতে রুমের দরজা খুলে বাহিরে এসে উপর থেকে উকি দিয়ে দেখে সত্যি এসেছে। দেখার সাথে সাথে তার চোখ চরক গাছ। আসফির কথায় সে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল এক কথায়। সাদমান যে সোজা তার বাড়িতে চলে আসবে তাও আজকেই, এটা তার ধারণার বাইরে ছিল। সাদমানকে ধরার জন্য কিছু লোক ছুটে এলো। সাদমান নিজের রিভলভার বের করে সোজা শুট করে দেয় সব কয়টাকে। সাদমানের নজর উপরে যেতেই আকাশকে দেখে নিল সে। আকাশ তাড়াতাড়ি নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বর্তমানে সে সম্পূর্ণ ড্রাঙ্কস, নিজেকে বাঁচানো অসম্ভব। আকাশের মাথা কাজ করা বন্ধ করে দিল। সাদমান দ্রুত সিঁড়ি দিয়ে উপরে চলে এলো। এসে কোনো কথা বলল না, সোজা এক লাথি দিয়ে দরজা ভেঙে দিল। আকাশের মাথা ঘুরছে, কোথাও যেতেও পারছে না। বন্দুকটাও ধারের কাছে নেই, আর থাকলেও কাজে লাগাতে পারতো না। সে যে এখন পুরোপুরি মাতাল। সাদমান এসেই ওর কলার ধরে ওর মুখে এলো পাথারি ঘুষি মারতে লাগলো, আর সাথে বৃষ্টি গালি দিতে লাগলো। তার বাচ্চা, তোর এই জঘন্য প্ল্যানের জন্য আমাকে আমার নিষ্পাপ ফুলটা মৃত্যুর সাথে লড়ছে। তার বাচ্চা, তোকে আজ আমি মেরেই ফেলবো। জানোয়ারের বাচ্চা, প্রথমে আমার আপুকে মেরে আমাকে অনাথ করেছিস, আর আজকে আমার আমার ভালোবাসা, আমার প্রণয়িনী, আমার হৃদয় হরণী, আজকে আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আকাশের নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। নিজেকে রক্ষা করার শক্তিটুকু নেই তার। মনে মনে নিজেকে গালি দিল এত ড্রিঙ্ক করার জন্য। সাদমান এলোপাথারি মেরেই চলছে। সাদমান, ছাড় ওকে, মরে যাবে তো। হঠাৎ আসফি এসে উপস্থিত হলো ওখানে। আসফি সাদমানকে আটকানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু সাদমান আসফিকেও ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আসফি বুঝলো যে ওকে থামানো অসম্ভব।
সাদমান আজ ভয়ঙ্কর রেগে রয়েছে। আসফির একবার মনে হলো বেশ হয়েছে মারুক শালাকে, কথা শুনে না, নিজের মতো আউল ফাউল প্ল্যান করে। পরে আবার ভাবলো না, আটকাতে হবে। আবিরকে বলে এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি দিবে আকাশকে, তখন বেশি মজা হবে। কিন্তু এখন কিভাবে থামাবে? আসফি কিছু একটা ভেবে বলল। শত্রুপক্ষ দুর্বল থাকাকালীন মারাটা কাপুরুষের কাজ সাদমান। সাদমান থামলো তখন। সাদমান নিশ্চয়ই কাপুরুষ নয়। আকাশ এখন হুঁশে নেই, তবে সাদমান ওকে মারবেই, আজ হোক বা কাল। সাদমান ওকে ধাক্কা মেরে ফেলে দিল, তার হাতও কেটে রক্ত বেরিয়েছে। সাদমান আসফিকে উদ্দেশ্য করে বলল, একে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে আয়, অনেক হয়েছে আর নয়। অর্থারকে কল করেছি, ও আসছে গার্ডস নিয়ে। এটাকে মারলেই মেইন কালপিট চলে আসবে। কথাগুলো বলেই সাদমান বড় বড় পা ফেলে চলে গেল। আসফি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, তবে এবার আর উপায় নেই আকাশকে বাঁচানোর। আসার সময় খেয়াল করেছে সব কয়টা গাঁট মরে পড়ে রয়েছে। আসফি আকাশের সামনে গেল, তারপর হাঁটু ঘুরে বসলো। আকাশের জ্ঞান নেই এখন। আসফি এদিকে ওদিকে তাকালো একটু, তারপর ঠাস করে আকাশের গালে একটা থাপ্পড় মেরে দিল। সুযোগে সৎ ব্যবহার যাকে বলে। তারপর বলল, নিজের পায়ে নিজে কুড়াল মারলি তুই। বাঁচার সব পথ বন্ধ এখন তোর। আজরাইলের সামনে গিয়ে তো থই থই না করলে পারতি। চুইস, মায়া হচ্ছে তোর জন্য। আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার অর্থ বুঝিস? ওর বুঝবি কিভাবে? ভয়ঙ্কর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেওয়ার হয় ওখানে। ওইখানে যে যায় সেই লাশ। তোরও দিন শেষ। আসফি তারপরে আবার আফসোসের সুরে বলে, তোর জানাজাটা পড়ার অনেক ইচ্ছা ছিল রে। যাই হোক, গুড লাক ব্রো। আসফি উঠে গিয়ে একটা গ্লাসে ওয়াইন ঢেলে আকাশের দিকে তাকিয়ে চিয়ার্স ব্রো বলেই হাসতে লাগলো। এভাবে আমাকে একা করে চলে যাবে? এই যান, দেখো আর ঝগড়া করবো না। মিস পকপকও বলবো না। দেখো জান বলে ডাকছি তো, উঠো না। এভাবে শুয়ে আছো কেন? কতক্ষণ ধরে তোমার পকপক শুনি না। উঠো, কথা বলো না। বিলিভ মি, মন দিয়ে শুনবো, একটা ধমকও দিব না। এই মেয়ে, এভাবে একা করে চলে যেও না প্লিজ। আমি যে বড্ড একা। সাদমান মহুয়ার হাতটা নিজের দু হাতে নিয়ে চেপে ধরে রেখেছে, যেন ছাড়লেই পালিয়ে যাবে। সাদমানের চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেন সবাই তাকে ছেড়ে চলে যেতে চায়? সে কি এতই খারাপ? সাদমান মহুয়ার হাতটা নিজের গালে চেপে ধরে চোখ বন্ধ করে রইল। আপনি এখানে? সাদমান তৎক্ষণাৎ চোখ খুলল। সে কি সত্যি দেখছে? তার হৃদয় হরণীর জ্ঞান ফিরেছে। সাদমানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ও মহুয়ার হাতে একটা চুমু দিয়ে বসল। মহুয়া হতবাক। সাদমান মহুয়ার গালে নিজের হাতটা দিয়ে বলল, আমার জান, কলিজা, অবশেষে জ্ঞান ফিরেছে তোমার। আমি জানতাম আল্লাহ আমার প্রতি এতটা নিষ্ঠুর হতে পারেন না। এবার থেকে তোমাকে নিজের চোখে চোখে রাখবো সবসময়। কোনো বিপদকে তোমার ধারের কাছেও আসতে দিব না আমি। মহুয়ার মুখে অক্সিজেনের মাস্কটা সরাতে চাইল, কিন্তু সাদমান বাধা দিল। মহুয়া তাই সেভাবেই বলল, কেন করবেন এমন? সাদমানের চোখ এখনো ভিজে। ও নিজের চোখের দিকে ইঙ্গিত করে বলল, লোক, শিকদার সাদমান সাদিবকে কাঁদিয়েছ তুমি। এখন তুমি বলো কারণটা কি হতে পারে? মহুয়া তাকালো সাদমানের চোখের দিকে। অবাক হলো সে। তারপর একটু হাসলো, তারপর বলল, ভালো বাসেন? সাদমান মহুয়ার হাতের তালুতে চুমু দিয়ে বলল, নিজের চেয়েও বেশি। বড্ড দেরি করে ফেললেন যে। সাদমান ভ্রু কুঁচকালো। মহুয়া বলল, গুলি লাগার আগে পর্যন্ত কোনোদিন ভালো করে কথাই বললেন না, শুধু ধমকাতেন। আজকে যখন মৃত্যু আমাকে আপন করে নিতে চাইছে, তখন বলছেন যে আপনি আমাকে ভালোবাসেন। দেরি হয়ে গেল যে। সাদমান বলল, মানে? মহুয়া আলতো হাসলো, তারপর হঠাৎ জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। সাদমান তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। এই মহু, জান, কলিজা, কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। সাদমান হঠাৎ খেয়াল করলো মহুয়া আর এভাবে শ্বাস নিচ্ছে না, শান্ত হয়ে গেছে পুরো। সাদমান ডাকলো মহুয়াকে। মহু, এই মহু, দেখো, আমার কিন্তু এ ধরনের ফাজলামো একদম পছন্দ না। কি হলো, এখনো অভিনয় করবে? কিসের পরীক্ষা নিচ্ছ? হ্যাঁ, বললাম তো ভালোবাসি। এই এই মেয়ে, কি হলো, কথা বলো না কেন? এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না তুমি? ভয় লাগে না এখন আমাকে?
এত ধমকাচ্ছি তাও উঠছো না? মহু, এই মহু, এভাবে আমাকে একা করে যেতে পারো না তুমি। মহু। এই সাদমান, কি হয়েছে? ঠিক আছিস তো? সাদমান ধরফর করে চোখ খুলল। ভেতরটা এখনো উথাল পাথাল করছে। তানজিৎ একটা পানির বোতল এগিয়ে দিল। সাদমান পানিটা নিয়ে পান করলো একটু, তারপর চারিদিকে চোখ বুলালো। হসপিটালের একটা চেয়ারে বসে সে। তার মানে স্বপ্ন ছিল এটা। সাদমানের শ্বাস এখনো অস্বাভাবিক। তানজিৎ বলল। খারাপ স্বপ্ন দেখেছিস কোনো? সাদমান বলল। জঘন্যতম স্বপ্ন। চারিদিকে কাউকে না দেখে সাদমান বলল। সবাই কোথায়? তানজিতের যেন হঠাৎ কিছু মনে পড়লো, তারপর ওকে জড়িয়ে ধরে বলল। মহুর জ্ঞান ফিরেছে সাদমান। সাদমানের মনে হলো সে কি আবার কোনো স্বপ্ন দেখছে। অভ্র দু হাতে দুটো কফির কাপ এনে একটা সাদমানের দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলো। এবার তো একটু হাস ভাই, আজকে ভোরেই জ্ঞান ফিরেছে। তুই ঘুমিয়েছিলি তাই আর তোকে ডাকিনি। তার উপর আবার দেখলাম হাতের নকশাগুলো। সাদমান হাতের দিকে তাকালো, দেখলো তার হাতে ব্যান্ডেজ করা। সে হাসলো এবার। তানজিৎ কফিতে একটু চুমুক দিয়ে বলল। আমার সংসারটা বেঁচে গেল রে ভাই। তোদের ভাবি বলেছিল যে। সাদমান কফির কাপটা রেখে মহুয়ার কেবিনের দিকে ছুটে গেল। যে পর্যন্ত না সে নিজের চোখে দেখছে সে পর্যন্ত সে নিশ্চিত হতে পারছে না। পেছন থেকে তানজিৎ চেঁচিয়ে বলতে লাগলো। আরে তোদের ভাবির কথাটা তো শুনে যা ধীরু, কি তাড়া রে বাপ। এর বিয়ে হলে তো আমার আর চিনবেই না। আদনান এসে তানজিৎকে খোঁচা মেরে একটা হাই দিয়ে বলল। এখনই যে কত মানুষ চিনছে। তানজিৎ বলে উঠল। ওরে হতচ্ছাড়া, আমি চিনি না তোদের, দেখাচ্ছি মজা। আদনান উঠে এক দৌড় লাগালো। তানজিৎ নিজেও ছুটল পেছন পেছন। অভ্র পেছন থেকে বলে উঠল। আব্বা হসপিটালটা এটা। আহারে, আর কত কাঁদবি বলো তো? বেঁচে আছি তো আমি। মহুয়ার মা রেগে বলল। দেবো একটা কানের নিচে। মহুয়া বলে উঠল। ধুর, ভাল লাগে না আর। মাহির তখন থেকে ফল খাওয়াচ্ছে মহুয়াকে। মহুয়া বলল। একটা কাজ করো, ব্যান্ডেজটা খুলো তো পেটের। মাহির বিচলিত হয়ে বলল। কেন? কষ্ট হচ্ছে? ব্যথা করছে? মহুয়া বলে উঠল। না, এসব কিছু না। মাহির বলল। তাহলে? কতক্ষণ ধরে ফল খাচ্ছি, মুখটাও ব্যথা হয়ে গেল। তাই বলছিলাম যে ব্যান্ডেজটা খুলে সবটা পেটে ঢেলেই দাও। আরমান পাশ থেকে জুসটা এগিয়ে দিয়ে বলল। জুস খাও তাহলে, ভালো লাগবে। আর কি খেতে ইচ্ছে করছে এখন? বিরিয়ানি খাবি? মহুয়া উৎফুল্ল হয়ে বলল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনার হাতের বিরিয়ানি জাস্ট ওয়াও, অমৃত। আরমান আলতো হাসলো। মহুয়ার মাথায় হাত দিতে নিলে কেউ একজন আটকে দিল। সবাই এদিকে তাকিয়ে আছে। মেঘলা জান্নাত আর নিশাদকে ফিসফিস করে বলে। এবার মজা হবে গাইস। মেঘলা ওদেরকে জানিয়েছে সেদিনের কথাগুলো, তাই তারাও এই কথাগুলো শুনে ঠোঁট টিপে হাসল। আরমান এক ভ্রু উঁচু করে বলল। হাতটা ধরলেন কেন? সাদমান হালকা হেসে বলল। এখনো যে হাতটা অক্ষত আছে এটাই অনেক, নয় কি? সাদমান আরমানের হাতটা মহুয়ার মাথা থেকে সাইডে এনে ছেড়ে দিল। আরমান গম্ভীর স্বরে বলল। বুঝলাম না, ঠিক কি বলতে চাইলেন আপনি? সাদমান বলে উঠল। বুদ্ধিমান মানুষের জন্য ইশারাই যথেষ্ট, তাই না? আরমান কিছু চেয়েও বলতে পারল না। আর সাদমান মহুয়াকে কিছু বলতে নিলে মহুয়া সাদমানের দিকে তাকিয়ে বলল। দেখুন, ঝগড়ার মোটে নেই এখন। সুস্থ হই আগে, তারপর ভাববো আপনার সাথে আর ঝগড়া করব নাকি। সাদমান এক ভ্রু উঁচু করে বলল। তাই? মহুয়া মাথা উপর নিচ করলো। মেঘলার মনে হলো এদের একটু একা থাকতে দেওয়া উচিত। তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। মেঘলা বলল। এই, তোমরা ব্রেকফাস্ট করবে না? আমার না বড্ড খেতে পেয়েছে। রুবাইয়া বেগম বললেন। ওমা, আগে বলবি তো। এই সবাই বাসায় চল বরং। সারা রাত তো ছিলে, আর মহুমায়েরও জ্ঞান এসেছে। নেহাল, নিলয় আর ভাইয়েরা বাসা থেকে এসে পড়লো বুঝি। ওরা আসলেই তোমরা বাসা যাবে, তারপর আবারও না হয়। মহুয়া বলে উঠল। ওমা, আবার আসবি মানে? আজকে না বিয়ে? রুবাইয়া বেগম বললেন। শোনো মেয়ের কথা, এই অবস্থায় আবার বিয়ে? সে কি, বিয়ে যেন না থামে, তাই তো আপুকে ধাক্কা দিয়ে আমি গুলি খেলাম। এখন যদি সে বিয়ে না হয় তাহলে তো আমার লাভ লস রইলই না, পুরোটাই লস। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো।
মহুয়া জেদ ধরেছে আজকেই নিশাতের বিয়ে দিতে হবে। সাদমান বলে উঠল, আপনাদের বড়দের মধ্যে কথা বলায় দুঃখিত, বাট আই থিঙ্ক আপনাদের আমার কথাগুলো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মহুয়ার জ্ঞানও ফিরেছে। আর সবচেয়ে বড় কথা, এভাবে বিয়ে ক্যান্সেল করলে পাড়া প্রতিবেশীদের তো চিনে নেই, নানান কথা রটাবে। এর চেয়ে ভালো বিয়েটা আজই হোক। এবার আপনারা যা ভালো বুঝেন। সবাই সাদমানের কথার সাথে একমত প্রকাশ করলো। তারপর সিদ্ধান্ত হলো যে আজই বিয়ে হবে। বিয়ের কথায় মাহিরের হঠাৎ যেন কিছু মনে পড়ল। সে সবার উদ্দেশ্যে বলল, আমার তোমাদের একটা কথা জানানোর আছে। আরমিন পাশেই চুপটি করে দাঁড়িয়েছিল এতক্ষণ। মাহিরের কথায় তার আর বুঝতে বাকি রইল না কিছু যে মাহির এখন কি বলতে চলছে। আরমিন নিজের ভাইয়ের দিকে তাকালো। আরমান চোখ দিয়ে আশ্বাস দিল। মাহির আরমিনের সামনে এগিয়ে গেল। তারপর ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর বলল, কালকে আমাদের গলায় মালা দেখে অনেকেই বুঝেছে হয়তো ব্যাপারটা। আমি বিয়ে করেছি আম্মু। সবাই থমকালো। মিনা বেগম কঠোর স্বরে বললেন, কাকে? মাহির আরমিনের দিকে তাকিয়ে বলল, নাইমা সুলতানা আরমিনকে। সৌরভ শেখ বললেন, তা আমাদেরকে বললে কি আমরা তোমাদের বিয়ে দিতাম না যে এভাবে? মাহির বলে উঠল। আমার কথা এখনো শেষ হয়নি বাবা। মাহির সৌরভ শেখকে বাবা বলায় থমকালেন না মিনা শেখ। সৌরভ শেখ জানিয়েছে তাকে। মাহির বলতে লাগলো, আরমিনকে আমি ভালোবাসি, অনেক আগে থেকেই বাসি। হয়তো কখনো প্রকাশ করিনি সেভাবে, বাট বাসি। গতকালকে মহারানীর জন্য পাত্রপক্ষ এসেছিল, আর সে নিজেও মত দিয়েছিল ওই বিয়েতে। তাই ওর শাস্তিস্বরূপ আমি ওকে গতকালকেই বিয়ে করে নিয়েছি। খুব শখ হয়েছিল মেবি বিয়ের, তাই আমি গতকালকেই পূরণ করে দিলাম তা। সবাই হতভম্ব হয়ে গেল এরূপ কথা শুনে। আর আরমিন নিজের হাত ছাড়ানোর ট্রাই করতে লাগলো। তার এখন ভীষণ লজ্জা লাগছে। এতগুলো গুরুজনের সামনে মাহির নির্লজ্জের মতো ভালোবাসি কথাটা বলল কিভাবে। মাহির হঠাৎ আরমিনের কানে ফিসফিস করে বলে, আরও নির্লজ্জ হতে পারি? বাড়িতে গিয়ে একবার রুমে চলো, তারপর বুঝাবো সেটা। আরমিনের কান লাল হয়ে গেল এরূপ কথা শুনে। সে কি খুব জোরে বলে ফেলেছিল কথাটা? তাহলে শুনলো কিভাবে? পেছন থেকে আরমান বলল, আমি কিন্তু কিছু শুনিনি। মাহির পা দিয়ে এক লাথি দিল ওকে। আরমান বলতে লাগলো, সম্বন্ধী হয়ে সম্মান করে একটু। মাহির কিছু বলল না। মহুয়া হঠাৎ বলে উঠল, ওএমজি, আরমিন আপু এখন আমার ভাবি। আই ক্যান্ট বিলিভ। আমার কিন্তু তোমাকে ভাবি বানাতে কোনো অসুবিধা নেই। আরমিন লজ্জায় মাথা তুলতে পারল না। সৌরভ শেখ বললেন, কথাটা কি আমাদের জানালে, নাকি আনুষ্ঠানিকভাবে বিয়ের ব্যবস্থা করতে অনুমতি চাইলে? মাহির বলল। উভয় পক্ষ। সৌরভ শেখ বললেন, বেশ আরমান, এই বিয়েটা শেষ হলে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এসো। আরমান ভদ্র ছেলের মতো বলল। জি আঙ্কেল। হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিমাতে সৌরভ শেখ বললেন, এই এক মিনিট, তুমি কি ওকে জোর করে বিয়ে করেছো? মাহির ভীষণ স্বাভাবিক। ও বলল, জোর করে কাউকে দিয়ে কবুল বলানো যায়? চাইলেই চুপ করে থেকে বিয়ে ভেঙে দেওয়া যায়। নিশ্চয়ই ওর মত ছিল, তাই না আরমিন? আরমিন কিছু বলল না, শুধু মাথা নিচু করে রাখলো। মেঘলা বিরক্ত হলো প্রচুর। সে কখন বলেছে খিদে লেগেছে, মানে এখানে 14 গোষ্ঠীর কথা বলতে হবে? মেঘলা আবার বিরক্ত হয়ে বলল, তোমরা কি এখানেই সব কথা বলবে? আর কিছুক্ষণ না খেয়ে থাকলে আমাকেও এই হসপিটালে থাকা লাগবে। সবাই এবার এক এক করে বেরিয়ে যেতে লাগলো। সাদমান হঠাৎ বলল, একটা কথা ছিল না, মানে এভাবে পেশেন্টের কেবিনে এতজন অ্যালাউ করা হয় না, তাই আর কি। সবাই বুঝলো যা বোঝার। সম্মতি দিয়ে চলে গেল। মেঘলা বেরিয়ে যাওয়ার সময় সাদমানকে ফিসফিস করে বলল, বেস্ট অফ লাক নিয়ে দুলা ভাই। সাদমান চমকে উঠল। মেঘলা হাসলো তা দেখে। সাদমান হাত দিয়ে মাথার পেছনের চুল চুলকাতে চুলকাতে বলল, থ্যাঙ্কস শালি সাহেবা। সবাই গেলেও আরমান ওখানেই রইল। মাহির বলেছে সে আরমিনকে বাসায় পৌঁছে দিবে। প্রথমে নিজেদের বাসায় নিতে চেয়েছিল, কিন্তু পরে আবার ভাবলো লোকের কথার তো আবার ঠিক নেই। সে ওসব পরোয়া না করলেও তার এই বউটা সেসব বড্ড পরোয়া করে, তাই আর নিজেদের বাসায় নেয়নি। আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদমান বলল, কিছু বলবেন? আরমান বলল, না তো, কেন? তাহলে এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? সেম কোশ্চেন। হ্যাঁ বলবো, পার্সোনাল কথা আছে, বুঝেছেন আশা করি। না বুঝিনি।
ওর সাথে কিসের পার্সোনাল কথা? আর আপনার পরিচয়টা তো জানা হলো না। সাদমান হাসলো একটু, তারপর বলল, যে হসপিটালে দাঁড়িয়ে আছেন তার ওনারদের মধ্যে একজন আমি, শিকদার সাদমান সাদিফ। আরও একটা পরিচয় আছে অবশ্য, পরে কখনো জানাবো তা। আরমান চমকালো, সাথে মহুয়া। মহুয়া বলল, সিরিয়াসলি? সাদমান উপর নিচ মাথা ঝাঁকলো। আরমান কিছু একটা ভেবে বেরিয়ে গিয়ে দাঁড়ালো। সাদমান হঠাৎ কেবিনের দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। আরমান ধুরবাল বলে চলে গেল। ভেবেছিল আরই পাতবে, কিন্তু সাদমান আর তা হতে দিল কোথায়। সূর্য মাছ আকাশে এখন, তার তীব্র চাপে চারিদিক ঝলসে যাওয়ার পালা। গরমকাল যেন জানান দিচ্ছে যে সে আসছে। সাদমান সেদিকে তাকালো একবার, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মহুয়ার পাশে এসে বসলো। মহুয়া মাথা হেলান দিয়ে রেখেছে। সাদমান শুধু তাকিয়ে রয়েছে অপলক। মহুয়ার চেহারা অবলোকন করতে ব্যস্ত সে। ইস, কতটুকু হয়ে গেছে মুখটা। গুলি লাগার পর নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। ভাবতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। আকাশকে এর চেয়ে 100 গুণ বেশি কষ্ট দিবে সে। মহুয়ার অস্বস্তি লাগতে লাগলো এভাবে তাকিয়ে থাকায়। ও বলল, বলুন, কি বলবেন? সাদমান ভাবনা থেকে বেরিয়ে এলো, তারপর বলল, সবসময় তো তুমি পকপক করো, আজকে আমি একটু করি, শুনবে আবার কথাগুলো? মহুয়া প্রথম কথাগুলো শুনে রেগে গেলেও পরে সাদমানের এমন কাতর স্বর শুনে কিচ্ছু বলল না। সাদমান বলতে লাগলো, জানো, আমি না বড্ড একা, কেউ নেই আমার। বাবা মা সেই কোন ছোটবেলায় মারা গেছে, তাদের চেহারাটাও অতটা মনে নেই। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় শুনেছি। মহুয়া হতবাক, সে এটা জানতো না। সাদমান আবার বলতে লাগলো, একটা বড় বোন ছিল আমার, বোন কম মা বেশি। আমি ওকে অ্যাঞ্জেল বলে ডাকতাম। অ্যাঞ্জেলের মতোই ছিল আমার বোন। আমার বাবা মা পালিয়ে বিয়ে করেছিল, তাই নানা বাড়ি কেউ আর খোঁজ নেয়নি বাবা মা মারা যাওয়ার পর। আমার আব্বুরা 2 ভাই ছিল। চাচ্চু ফ্যামিলি নিয়ে দেশের বাইরে থাকতো। এই খবর পেয়েই দেশে আসলো। দাদা দাদি আগেই মারা গিয়েছিল। চাচ্চু এসে বাবা মায়ের কাজ সম্পাদন করলো। লাশ পাওয়া যায়নি, শুনেছি গাড়িতে আগুন আগুন লেগে পুড়ে গিয়েছিল। মহুয়ার মুখে হাত চলে গেল কথাগুলো শুনে। সাদমান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। চাচ্চুই আমার দায়িত্ব নিয়েছিল। এভাবেই গেল কতগুলো বছর। আমরা বড় হলাম। চাচির সাথে চাচার আমাদের জন্য এই টাকা পাঠানো নিয়ে ঝগড়া হতো খুব। কল করলেই অনেক সময় শুনতে পেতাম। তাই আপু চাচ্চুকে বলে টাকা আর না দিতে। তখন আপু একটা জব নিল, বেশ ভালো বেতনের ছিল। আমি তখন সবে এইচএসসি দিয়েছি, আপু গ্র্যাজুয়েটেড। কিন্তু আপুর ওই জব নেওয়াটাই আপুর জন্য কাল হয়ে দাঁড়ালো। জানো মহু, তখন আমি এত বড় হলেও আমি নিজের হাতে খেতাম না। অলওয়েজ আপু খাইয়ে দিত। দুপুরে হয়তো একটু ম্যানেজ করে খেয়ে নিতাম, বাট সকালে আর রাতে আপু খাইয়ে দিত। আপু এর জন্য কি বলতো জানো? এবার তো একটা বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ আনবে সাদিফ, তারপর তো বউয়ের হাতে খাস। কথাটা বলে সাদমান হালকা হাসলো, তার চোখ ছলছল করছে। কিন্তু একদিন আপু জবে গেল ঠিকই, আর ফিরল না। আর বলল না ওই কথাটা, আর ডাকলো না সাদিপ বলে। না খেয়ে রইলাম, তাও কেউ এসে খাইয়ে দিল না। আর কেউ এসে বলল না, হ্যাংলা পাতলা হলে কোনো মেয়ে ক্রাশ খাবে না তোর উপর। আমার ভাই হবে স্বাস্থ্যবান, হ্যান্ডসাম। সাদমান ফিসেল হাসলো, তার চোখ ছলছল করছে। মহুয়া অবুঝের মতো বলল, কেন? আর আপু কোথায়? কিছু অমানুষের নজর পড়েছিল, বিশেষ করে ওর অফিসের বস। ওখান থেকে নাকি নারী পাচার হয়। পুলিশকে জানালাম কথাগুলো, কিন্তু ওই যে ক্ষমতা। আদনানরাও ট্রাই করেছিল, কিন্তু লাভ হয়নি কোনো। ব্যাস, এভাবেই কেটে গেল কিছুদিন। হঠাৎ একদিন খবরের কাগজে দেখলাম একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জায়গাটা ওর অফিসের পাশেই। মেয়েটাকে রেপ করা হয়েছে। বিশ্বাস করো মেহু, সেদিন আমি নিজের মধ্যে ছিলাম না। ওইটা আমার আপু, আমার বোন, আমার অ্যাঞ্জেল ছিল। সাদমানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলালো সে, তারপর বলল, সব কিছু শেষ হয়ে গেল ওই দিন। এই পৃথিবী আমাকে সেদিন অনাথ অনাথ নাকে স্বীকৃতি দিল। কেউ রইল না আর আমার। মহুয়ার চোখ বেয়েও পানি পড়ল। সাদমান তা দেখে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুছল, তারপর জোরপূর্বক হেসে মহুয়াকে বলল, আরে তুমি কাঁদছো কেন? এই অবস্থায় তোমার কান্না করাটা ঠিক না মহু। আমি আর বলবো না কিন্তু তাহলে।
মহুয়া তাও কাঁদছে, যেন তার বোনের কথাই বলছে সাদমান। সাদমান মহুয়ার চোখ মুছে দেওয়ার জন্য হাত বাড়ালেও আবার তা ফিরিয়ে আনতে নেয়, কিন্তু মহুয়া ওর হাত ধরে নিজের গাল মোছায়। সাদমান হাসলো, তারপর ওর চোখ মুছিয়ে দিয়ে বলল, প্লিজ কেঁদো না, কষ্ট হয় তো। মহুয়া চুপ হয়ে গেল এহেন কথায়। সাদমান আবার বলতে লাগলো, সেদিনের পর থেকে নিজের বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পেতাম না আমি। সুইসাইড করার ট্রাই করতাম। আমার এমন পাগলামি দেখে আদনান, শুভ্র, তানজিৎ ভাই আমার সাথে থাকতে লাগলো। অনেক হেল্প করেছে তারা আমাকে। তারপর সব কিছু ঠিকঠাকভাবে চলতে লাগলো, আমিও নিজেকে সামলে নিলাম। কিন্তু হঠাৎ আমার জীবনে এক ষোড়শী কন্যার আবির্ভাব ঘটল। হৃদয়ে ঝড় তুলল ওই কন্যার আগমন। মনে হলো যেন এই পৃথিবীর বুকে বেঁচে থাকার একটা কারণ পেলাম। মেয়েটা একদম হৃদয় হরণ করে নিল আমার। তাই আমি তার নাম দিয়েছিলাম হৃদয় হরণী। এখন তোমার নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি তোমাকে এসব কেন বলছি। মহুয়া অবুঝের মতো তাকিয়ে রইল। কিছুই যে সে বুঝেনি এমনটা নয়, কিন্তু তার মন এক কথা বলছে আর মস্তিষ্ক আরেক কথা। মন বলছে সাদমানের সেই হৃদয় হরিণী সে নিজে, কিন্তু মস্তিষ্ক বলছে সেই মেয়েটা মেঘলা। মেঘলার প্রতি কেয়ার, ওর খোঁজ খবর নেওয়া, সবটা বলছে ওই মেয়েটা মেঘলা। আচ্ছা, যদি মেয়েটা মেঘলা হয় তাহলে কি তার কষ্ট হবে? হওয়া কি উচিত না? সাদমানের কথা শুনে মহুয়ার ধ্যান ভাঙল। সাদমান বলল,